এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগে কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে। মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগে নিষেধাজ্ঞা। ৭৩,৯৭৮ জনের যে নতুন করে পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই পরীক্ষাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা হয় এবং তার হেয়ারিংয়ের উপর নির্ভর করে কলকাতা হাইকোর্ট থেকে মহামান্য বিচারপতি পার্থ সারথী সেন স্যার স্টে দিয়েছেন। সেই স্টে অর্ডারে কি লেখা হয়েছে, কেন স্টে দেওয়া হয়েছে, পিটিশনারদের বক্তব্য কি এবং ২৪,৫৭৭ জন প্রার্থী যারা পূর্বেই পরীক্ষা দিয়েছিলেন তারা অ্যাকচুয়ালি কোর্টে কি বলেছেন, তাদের জন্য কি ভালো কিছু অপেক্ষা করছে কিনা এবং ৭৩,৯৭৮ জন প্রার্থীর যে পরীক্ষা নেওয়া হয়েছে তাদেরকে নিয়ে বিচারপতি কিন্তু চাঞ্চল্যকর অর্ডার লিখলেন। মাদ্রাসা সার্ভিস কমিশনই বা কি বলেছিল কোর্টে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। অর্ডার কপিটি ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো এবং অর্ডার কপিটি বাংলায় আপনাদের সামনে ব্যাখ্যা করব। আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো। মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগে কিন্তু স্টে চলে এলো, এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মহামান্য কলকাতা হাইকোর্টে বেশ কিছু মামলা ফাইল হয়েছিল মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগকে কেন্দ্র করে। তার মধ্যে দুটি মামলা অতি গুরুত্বপূর্ণ। সেই দুটি মামলার হেয়ারিং কিন্তু ভ্যাকেশন বেঞ্চে মহামান্য বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে গত ১৪ই অক্টোবর হয়েছে এবং সেখান থেকে একটি অর্ডার বেরিয়ে এসছে। সেই অর্ডারে কিন্তু গ্রুপ ডি নিয়োগে নিষেধাজ্ঞা অর্থাৎ স্টে দেওয়া হয়েছে। কোন বিষয়টার উপরে স্টে দেওয়া হলো, কেন স্টে দেওয়া হলো, ৭৩,৯৭৮ পরীক্ষা নিয়ে বিচারপতি কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য লিখেছেন তার অর্ডার কপিতে। সেই বক্তব্যটা কি অ্যাকচুয়ালি এবং এই যে মামলার পিটিশনার হচ্ছেন আব্দুল লতিফ অ্যান্ড আদার্স, এছাড়াও হাবিব মন্ডল রয়েছেন আরও একটি মামলায় এবং রেসপন্ডেন্ট হচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেই মামলায় 14/10/2024 তারিখে যে অর্ডার কপিটি বেরিয়ে এসছে সেই অর্ডার কপিটি আপনাদের সামনে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 14/10/2024 সালে এই অর্ডার কপিটি বেরিয়ে এসছে মহামান্য বিচারপতি পার্থ সারথী সেনের ভ্যাকেশন বেঞ্চ থেকে। মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় ৭৩,৯৭৮ জনের পরীক্ষা কেন নেওয়া হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে একদল পিটিশনার তারা মামলা ফাইল করেন। সেই মামলার শুনানিতে কিন্তু এই অর্ডার কপিটি বেরিয়ে এসছে এবং এখানে স্টে দেওয়া হয়েছে। মোট ৫ পাতার অর্ডার কপি এবং সেখানে ২১টি পয়েন্টে এই অর্ডার কপিটিকে ব্যাখ্যা করেছেন বিচারপতি। সেই পুরো বিষয়টি আপনাদের সামনে বলবো। ২ নম্বর পয়েন্টে দেখুন পরিষ্কার লেখা রয়েছে, বাই ফাইলিং দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন দ্য রিট পিটিশনার হ্যাভ চ্যালেঞ্জ দ্য লিগালিটি, ভ্যালিডিটি অ্যান্ড কারেক্টনেস অফ দ্য মেমো dated August 5, 2024 as published by the West Bengal Madrasa Service Commission, whereby and wherein under ৭৩,৯৭৮ candidates have been asked to participate in the written test scheduled to be held on September 1st, 2024 for selection of successful candidates in first SLST non-teaching staff Group D। তার মানে যারা পিটিশন ফাইল করেছেন তারা ৫ই অগাস্ট মাদ্রাসা সার্ভিস কমিশন যে নতুন করে ৭৩,৯৭৮ জন প্রার্থীর ১৫ নম্বরের রিটেন টেস্ট নেওয়ার কথা বলেছিল, সেই নোটিফিকেশনটিকে চ্যালেঞ্জ করে তার কারেক্টনেস, তার ভ্যালিডিটি, তার লিগালিটিকে চ্যালেঞ্জ করে একদল পিটিশনার তারা কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করেছেন। তারা এই বিষয়টি উত্থাপন করেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন নতুন করে ৭৩,৯৭৮ জন প্রার্থীর পরীক্ষা নিল, তার ভ্যালিডিটি কি, তার লিগালিটি কি এবং তার কারেক্টনেস কি, এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে কিন্তু মামলা হয়েছে। সেইটাই লেখা রয়েছে ২ নম্বর পয়েন্টে। ৩ নম্বর পয়েন্টে মিস্টার মজুমদার লার্ন অ্যাডভোকেট যিনি পিটিশনারদের হয়ে বক্তব্য রেখেছিলেন, তিনি কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার কপি ছিল ২৩শে জুলাই, যেখানে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পরীক্ষা নেওয়ার কথা না পারমিট করে তাদেরকে শুধুমাত্র রেজাল্ট পাবলিশ করতে বলা হয়েছিল তারা পূর্বে যে পরীক্ষা নিয়েছিলেন তার ভিত্তিতে, এবং সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে মাদ্রাসা সার্ভিস কমিশন যখন ডিভিশন বেঞ্চে ম্যাট ৯০৭ ফাইল করেছিল তখন ফেব্রুয়ারি ৪, ২০২০ সালে ম্যাট ৯০৭-এর মানে অর্ডার যেটা বেরিয়েছিল ২০১৮ ডিভিশন বেঞ্চও পরিষ্কার মাদ্রাসা সার্ভিস কমিশনকে বলেছিলেন রেজাল্ট পাবলিশ করতে। তো সেই বিষয়টা উল্লেখ করেছেন পিটিশনাররা যে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ তারা উভয়ই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে পূর্বে যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট বের করতে বলেছিল, নতুন করে পরীক্ষা নিতে বলেনি। কিন্তু কেন মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে ৭৩,৯৭৮ জনের পরীক্ষা নিল, পিটিশনাররা এই দাবিটা তুলেছিলেন কোর্টে, সেটাই লেখা রয়েছে অর্ডার কপিতে। ৪ নম্বর পয়েন্টে মিস্টার মজুমদার যিনি পিটিশনারদের আইনজীবী তিনি আরও বলেছেন যে লার্ন সিঙ্গেল জাজ ২৩শে জুলাই ২০১৮ সালে এবং ডিভিশন বেঞ্চে ম্যাট ৯০৭ ২০১৮-তে যার ৪ই ফেব্রুয়ারি ২০২০ সালে অর্ডার বেরিয়ে এসেছিল, প্রত্যেকেই কমিশন যে নতুন করে রিটেন টেস্ট নেব বলেছিল সেই বিষয়ে কিন্তু পারমিট করেনি। এখানে পরিষ্কার লেখা রয়েছে ডিড নট গ্র্যান্ট পারমিশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন টু টেক ফার্দার রিটেন টেস্ট ইন রেসপেক্ট অফ দ্য
সেড এক্সামিনেশন। তার মানে মাদ্রাসা সার্ভিস কমিশনকে নতুন করে রিটেন টেস্ট নেওয়ার জন্য কেউ পারমিশন দেয়নি, এমনটা দাবি করেছিলেন পিটিশনাররা কোর্টে। 5 নম্বর পয়েন্টে ইট ইজ অলসো সাবমিটেড বাই মিস্টার মজুমদার, যিনি পিটিশনারদের আইনজীবী ছিলেন। তিনি বলেছেন দ্যাট দ্য ইম্পিউন নোটিস ডেটেড August 1, 2024 is contrary to the spirit of the order of the Honorable Division Bench and that the same is required to be stayed। অর্থাৎ 5ই অগাস্ট যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই বিষয়টি ডিভিশন বেঞ্চের অর্ডারের বিরোধী, এমন বিষয়টাই উল্লেখ করেছেন পিটিশনাররা এবং এইটাকে স্টে দেওয়া উচিত, এমনটাই দাবি করেছেন পিটিশনাররা। 6 নম্বর পয়েন্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী মিস্টার ভট্টাচার্য তিনি কিন্তু অপোজ করেছিলেন। তিনি যেটা বলেছেন সেই বিষয়টা এখানে লেখা রয়েছে। তিনি মূলত যে বিষয়টা তুলে ধরেছেন যে 5ই অগাস্টের যে নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করছে পিটিশনাররা হচ্ছে আনসাকসেসফুল ক্যান্ডিডেটস, তারা ইন্টারভিউয়ে পাস করতে পারেনি, অতএব তাদের চ্যালেঞ্জ করার কোনো অধিকার নেই। তাছাড়াও এক্ষেত্রে মাদ্রাসার আইনজীবী আরও বলেন যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যে অর্ডারগুলো দেওয়া হয়েছিল সেইখানে এই পিটিশনাররা পার্টি ছিলেন না, তারা পিটিশনারও ছিলেন না, অতএব তাদের কোনো অধিকার নেই এই মামলায় ওই অর্ডারগুলোকে উল্লেখ করার বা ওই অর্ডারের সুবিধা নেওয়ার। 7 নম্বর পয়েন্টে মিস্টার ভট্টাচার্য মাদ্রাসার যিনি আইনজীবী তিনি আরও বলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিফিকেশন যে দিয়েছিল 5ই আগস্ট, তার ভিত্তিতে তারা পরীক্ষা নিয়েছে 1 সেপ্টেম্বর, তার রেজাল্টও পাবলিশ করেছে, তারা মেরিট লিস্টও পাবলিশ করে দিয়েছে সাকসেসফুল ক্যান্ডিডেটদের। এমত অবস্থায় আর স্টে যাতে করে না দেওয়া হয় এই বিষয়টাই তারা বলতে চান। 8 নম্বর পয়েন্ট থেকে বিচারপতি কিন্তু তার অর্ডারটি লিখছেন, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু আপনারা অবশ্যই দেখুন। আমি এখানে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি। অন পেরুজাল অফ the entire materials placed before this court and after hearing learned counsel for the contending parties, it is not in dispute that the subject matter of the instant litigation and the subject of the earlier round of litigations is identical, which is with regard to the recruitment examination of the first SLST Group D। তার মানে বিচারপতি এখানে 8 নম্বর পয়েন্টে লিখছেন যে সমস্ত কিছু ম্যাটেরিয়াল যা প্লেসড করা হয়েছে তার কাছে, যা হেয়ারিং করা হয়েছে, সমস্ত কিছু বিচার বিবেচনা করে বিচারপতি এখানে বুঝছেন বা উল্লেখ করছেন যে এই ম্যাটারটি তাৎপর্যপূর্ণ রয়েছে, এটি একটি আইডেন্টিক্যাল লিটিগেশন এবং এটিকে ফার্দার শোনা প্রয়োজন। 9 নম্বর পয়েন্টে বিচারপতি বলছেন ইন কোর্স অফ হিয়ারিং লার্ন অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন মেড অ্যান অ্যাটেম্প্ট টু ডিস্টিংগুইশ দ্য ফ্যাক্টস অফ দ্য ইনস্ট্যান্ট কেস with the facts involved in the earlier round of litigation, since in the earlier round of litigation the writ petitioner is different from the present writ petitioners। মাদ্রাসা সার্ভিস কমিশন যে পার্থক্য করতে চেয়েছেন যে হুজুর আগে যারা রিট পিটিশন ফাইল করেছিল, সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল রেজাল্ট পাবলিশ করতে হবে, তার সাথে এই এখন যারা রিট পিটিশন ফাইল করছে তারা পুরো আলাদা এবং এই দুটো বিষয় পুরো আলাদা। এই বিষয়টাকে উল্লেখ করছেন মহামান্য বিচারপতি। তিনি বলছেন যে সত্যিই আলাদা, অর্থাৎ আগে যারা রিট পিটিশন ফাইল করেছিলেন তারা ডিফারেন্ট, এখন যারা রিট পিটিশন ফাইল করছেন তারাও ডিফারেন্ট, অতএব দুটোরই কিন্তু মেরিট রয়েছে, এমনটাই কিন্তু বিচারপতি বলছেন। মাদ্রাসা সার্ভিস কমিশন এক অর্থে বলতে চেয়েছেন, বিচারপতি সেটাকে কিন্তু অন্য অর্থে এখানে ব্যাখ্যা করলেন। 10 নম্বর পয়েন্টে বিচারপতি এখানে জুলাই 23, 2018 সালে যে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল রেজাল্ট পাবলিশ করার জন্য এবং ফেব্রুয়ারি 4, 2020 সালে ডিভিশন বেঞ্চ ম্যাট 907 যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারে কিন্তু ইট অ্যাপিয়ার্স টু দিস কোর্ট অ্যাট লিস্ট প্রাইমা ফেসি দ্যাট ইন কোর্স অফ দ্য আর্লিয়ার রাউন্ড অফ লিটিগেশন অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন an application was filed for extension of time to complete the recruitment process, and in disposing of the said application along with the said appeal the division bench took the following view। এই অংশটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল রেজাল্ট পাবলিশ করার জন্য, তারপরে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল রেজাল্ট পাবলিশ করার জন্য, মাদ্রাসা সার্ভিস কমিশন একটি ক্যান ফাইল করেছিল টাইম এক্সটেন্ড করার জন্য। সেই ক্যানটাকে ডিসপোজ করার সময় ডিভিশন বেঞ্চ ম্যাট 907 যে অর্ডারটুকু দিয়েছিল সেইটাকে এখানে বিচারপতি তুলে দিয়েছেন এবং সেইখানে কিন্তু ডিভিশন বেঞ্চও বলেছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন কোনোভাবেই নতুন করে পরীক্ষা নিতে পারবে না। এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে উই আর আনএবল টু কম্প্রিহেন্ড দ্য স্ট্যান্ড অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দ্যাট ফার্দার রিটেন টেস্ট ইজ রিকোয়ার্ড টু বি কন্ডাক্টেড when the same was not accepted by the single bench as well as the division bench, and the direction was plain and simple that after conducting the written examination the answer scripts are to be evaluated and the panel is required to be prepared indicating the successful candidates। তার মানে সেই ক্যানটিকে ডিসপোজ করার সময় ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছিল যে নতুন করে যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে চাইছে এই বিষয়টাকে তারা পারমিট করতে পারবে না। মাদ্রাসা সার্ভিস কমিশন যখন একবার পরীক্ষা নিয়েছে সেই রেজাল্টটিকেই তাদেরকে পাবলিশ করতে হবে, তার আনসার কি ইভালুয়েট করতে হবে। 11 নম্বর পয়েন্টে বিচারপতি এই অংশটাকে উল্লেখ করেই বলছেন অন পেরিউজাল অফ দ্য অ্যাফোরমেনশনড অর্ডার, অর্থাৎ বিচারপতি
বিচারপতি এই অর্ডারটিকে উল্লেখ করেই বলছেন যে এই অর্ডারটিকে উল্লেখ করে বা পরীক্ষা করে আমরা যেটা পাচ্ছি, ইট দাস অ্যাপিয়ার টু দিস কোর্ট, অর্থাৎ এই কোর্টের কাছে এই বিষয়টা পরিষ্কার হচ্ছে যে হোয়াইল ডিসপোজিং অফ দ্য সেড অ্যাপিল, অর্থাৎ ওই যে অ্যাপিলটা মাদ্রাস সার্ভিস কমিশনের ছিল ডিভিশন বেঞ্চে, সেই অ্যাপিলটিকে ডিসপোজ করার সময় দ্যাট দ্য ডিভিশন বেঞ্চ ডিড নট পারমিট দ্য কমিশন টু কন্ডাক্ট ফার্দার রিটেন টেস্ট ইন রেসপেক্ট অফ দ্য অ্যাফোরমেনশনড রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তার মানে ডিভিশন বেঞ্চও মাদ্রাসা সার্ভিস কমিশনকে নতুন করে রিটেন টেস্ট নেওয়ার ব্যাপারে পারমিশন দেয়নি। এইটা কিন্তু 11 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি উল্লেখ করলেন। 12 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলছেন, অ্যাডমিটেডলি দ্য প্রেজেন্ট রিট পিটিশনার্স ওয়ার নট দ্য রিট পিটিশনার ইন দ্য আর্লিয়ার রাউন্ড অফ লিটিগেশনস বাই টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সেম in considered view of this court, the commission cannot be permitted to take any further written examination in respect of the aforementioned examination which was sought to be done by issuing the letter dated August 5, 2024 and which is under challenge before this court. এই 12 নম্বর পয়েন্টটা অতি গুরুত্বপূর্ণ। 12 নম্বর পয়েন্টে বিচারপতি বলছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে বলছে যে তারা ডিভিশন বেঞ্চে যে মামলা ছিল বা সিঙ্গেল বেঞ্চের যে মামলা ছিল সেই মামলায় এই পিটিশনাররা তো পার্টি ছিল না, অতএব ওই অর্ডারকে তো এরা এখানে রেফার করতে পারবে না। কিন্তু তার মানে তো এই নয় যে মাদ্রাসা সার্ভিস কমিশন আবার নতুন করে আরেকটি পরীক্ষা নেবে। সেই পরীক্ষার কথা তো তাদেরকে বলা হয়নি। সিঙ্গেল বেঞ্চের অর্ডার, ডিভিশন বেঞ্চের অর্ডার কোথাও তো তাদেরকে বলেনি যে তোমরা নতুন করে পরীক্ষা নাও। তাহলে সেই বিষয়টা কেন মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে, এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছে বিচারপতি পার্থ সারথী সেন 12 নম্বর পয়েন্টে, এবং তিনি বলছেন সেই বিষয়টাকে যদি পিটিশনাররা চ্যালেঞ্জ করে তাহলে সেটা তো তারা করতেই পারে। 13 নম্বর পয়েন্টে বিচারপতি বলছেন, ইট ইজ সাবমিটেড অ্যাট দ্য বার দ্যাট ইন দ্য মেন টাইম দ্য রিটেন টেস্ট হ্যাজ অলরেডি বিন কন্ডাক্টেড অ্যান্ড দ্য লিস্ট হ্যাজ been published with regard to the successful candidates in the written test held on September 1, 2024. বিচারপতি বলছেন এই সময়ের মধ্যে রিটেন টেস্ট নিয়ে ফেলেছে, রেজাল্টও পাবলিশ করা হয়ে গেছে। 14 নম্বর পয়েন্টে বিচারপতি বলছেন, সাচ বিং দ্য পজিশন দিস কোর্ট কনসিডার দ্যাট দ্য পিটিশনার্স আর সাকসেসফুল ইন মেকিং আউট দ্য প্রাইমা ফেসি কেস ফর অবটেনিং অ্যান অর্ডার অফ স্টে, অর্থাৎ এই যে পজিশন যেখানে কমিশনকে রিটেন টেস্ট নিতে বারণ করা হয়েছিল বা পারমিশন দেওয়া হয়নি বা কেউ নিতে বলেনি, কিন্তু কমিশন নতুন করে নোটিফিকেশন দিয়ে রিটেন টেস্ট নিয়েছে, মেরিট লিস্ট পাবলিশ করেছে, তাহলে এই যে পিটিশনাররা এখন কোর্টে এসে তারা বলছেন যে স্টে দিতে হবে, এই বিষয়টাই প্রাইমা ফেসি তারা সাকসেসফুল হয়েছে। তার মানে পিটিশনাররা যে দাবি করছেন সেই দাবিটাকে প্রাথমিক অবস্থায় মান্যতা দিলেন মহামান্য বিচারপতি। এখানে 14 নম্বর পয়েন্টে পরিষ্কার তিনি লিখছেন। 15 নম্বর পয়েন্টে বিচারপতি বলছেন, দিস কোর্ট ফার্দার কনসিডার্স দ্যাট দ্য ইভেন্ট দ্য স্টে অর্ডার অ্যাজ প্রেড ফর ইজ নট পাসড, দ্য রিট পিটিশনার্স মে সাফার irreparable loss and injury, especially when the balance of convenience is in favor of the writ petitioners. অর্থাৎ পিটিশনার যারা স্টে চাইছেন তাদেরকে যদি স্টে গ্র্যান্ট না করা হয় তাহলে তাদের অপূরণীয় ক্ষতি হবে এবং তারা ক্ষতির শিকার হবেন এবং সেই ক্ষতিকে পূরণ করা যাবে না, এবং এক্ষেত্রে পিটিশনারদের পক্ষে কিন্তু বিষয়বস্তু রয়েছে এমনটাই মনে করছেন বিচারপতি। পরিষ্কার বিচারপতি লিখছেন, স্পেশালি ওয়েন দ্য ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইজ ইন ফেভার অফ দ্য রিট পিটিশনার্স, অর্থাৎ যে পিটিশনার অভিযোগ করছেন তার অভিযোগের সারবত্তা কিন্তু এখানে বিচারপতি পরোক্ষভাবে 15 নম্বর পয়েন্টে উল্লেখ করছেন যে পিটিশনারদের সারবত্তা রয়েছে। তার মানে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষাটা কিন্তু বলা যেতে পারে খুবই সংশয়। 16 নম্বর পয়েন্টে এখানে বিচারপতি বলছেন, ইন ভিউ অফ সাচ দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস commissioner is hereby directed not to proceed any further pursuant to the notice dated August 5, 2024 till December 13, 2024 or until further order whichever is earlier. এইখানে কিন্তু স্টে অর্ডারটা দেওয়া হলো। পরিষ্কার বিচারপতি লিখছেন যে 5ই অগস্ট 2024 সালে যে নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং তারা সেই পরীক্ষা নিয়েছে, তারা মেরিট লিস্ট পাবলিশ করেছে, তো সেই বিষয়ে আর যেন মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো কিছু না করে ফার্দার 13ই ডিসেম্বর অবধি এই স্টে অর্ডারটা থাকছে। যতক্ষণ না কোনো ফার্দার নতুন অর্ডার আসছে তার আগে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু কোনো কাজ করতে পারবে না অগস্ট 5, 2024 যে নোটিশ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে। 17 নম্বর পয়েন্টে এখানে পরিষ্কার বলা হচ্ছে, দ্য রিট পিটিশন ইজ রিকোয়ার্ড টু বি হেয়ার্ড অর মেরিটস আপন এক্সচেঞ্জ অফ এফিডেভিটস, অর্থাৎ এই রিট পিটিশনটাকে শুনতে হবে, এর মেরিট অনুযায়ী একে শুনতে হবে এবং এফিডেভিট কিন্তু এখানে এক্সচেঞ্জ করে নতুন করে এফিডেভিট ফাইল করতে হবে, এই বিষয়টা উল্লেখ করা হচ্ছে। 18 নম্বর পয়েন্টে, দ্য এফিডেভিট ইন অপোজিশন ইজ টু বি ফাইল্ড উইদিন 3 উইকস, অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে অপোজিশনদের এফিডেভিট ফাইল করতে বলা হচ্ছে। তারপরে কাউন্টার এফিডেভিট কিছু থাকলে সেটাকেও এখানে ফাইল করতে বলা হচ্ছে 1 সপ্তাহ পর। তারপরে এখানে কিন্তু 3 সপ্তাহ বলতে গেলে ভ্যাকেশনের পরে 3 সপ্তাহ এবং তারপরে আবার 1 সপ্তাহ পরে কাউন্টার এফিডেভিট।
20 নম্বর পয়েন্টে বলা হচ্ছে লেট দ্য ম্যাটার বি লিস্টেড আন্ডার দ্য হেডিং অ্যাডজন মোশন ইন দ্য মান্থলি লিস্ট অফ ডিসেম্বর 2024 বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট হ্যাভিং ডিটারমিনেশন। অর্থাৎ এরপরে ডিসেম্বর মাসে কিন্তু অ্যাডজন মোশন হিসাবে এই ম্যাটারটিকে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে, যেটাকে প্রধান বিচারপতি ডিটারমাইন করবেন, সেই বেঞ্চে এটাকে লিস্ট করা হবে। তার মানে 73,978 জনের যে পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই পরীক্ষাটা বলা যেতে পারে চ্যালেঞ্জ হয়ে গেল এবং সেই পরীক্ষার ওপরে কিন্তু স্টে চলে এলো। মাদ্রাসা সার্ভিস কমিশন আর নতুন করে ওই 5ই অগাস্টের নোটিফিকেশনের ভিত্তিতে কোনো কাজ করতে পারবে না। 13ই ডিসেম্বর অবধি নিষেধাজ্ঞা দেওয়া হলো এবং বিচারপতির কিন্তু উল্লেখযোগ্য পর্যবেক্ষণ যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে নতুন করে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষাটা কিন্তু তারা সঠিকভাবে নেয়নি, এমনটাই কিন্তু বিচারপতি এই অর্ডারে কিন্তু বহু জায়গায় উল্লেখ করেছেন। অতএব পরবর্তীতে মেরিট অনুযায়ী এই মামলার শুনানি হবে। তখন মাদ্রাসা সার্ভিস কমিশন 73,978 জনের যে পরীক্ষা তারা নিয়েছে সে বিষয়ে তারা কি বলে, পিটিশনাররা কি বলে, মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্দার ডিভিশন বেঞ্চে যায় কিনা এই অর্ডারকে চ্যালেঞ্জ করে, সমস্ত কিছু আমরা দেখব এবং পরবর্তীতে আপডেট পেলে জানাবো। আপাতত অর্থে এই আপডেটটুকু আমাদের কাছে ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।